First thing that we need to understand is that why this new economic reforms or new economic policy was adopted in the year 1991. একদম pin to pin বোঝার চেষ্টা করো, একদম to the point. Few minutes back I said that in the year 1956 IPR, that is Industrial Policy Resolution, was taken place. সেই 1956 এ ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টের জন্য যে পলিসি নেওয়া হয়েছিল, that policy we cannot call it as a revolution or as a reforms. What I am trying to say is that reforms আমরা তখনই বলি when some big or major changes took place. But if we look at 1956 IPR, we don't find any such big changes. What we find? We find that few changes were taken place in Indian industry. That is, Indian industry were divided in three parts. Fine. After 1956, we observed that in Indian industries, that is in the secondary sector, there were no big changes taken place. But সেই চেঞ্জেসটা কখন নেওয়া হয়েছে? ইন দ্য ইয়ার 1991. সো আমাদের কাছে কোয়েশ্চেন হলো why 1991? আমরা যদি এই জিনিসটাকে বুঝতে পারি, the topic will be much clear to us. 1956 to 1991, almost 40 years of gap. ঠিক আছে, 35 years of gap. তো আমরা কি দেখতে পাই যে এতটা লং গ্যাপের মধ্যে কোনো ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টের জন্য কোনো পলিসি নেওয়া হয় নাই, কেন হঠাৎ করে সাডেনলি 1991 এই ধরনের কোনো ইস্যু এরাইজ হয়? অ্যান্ড বিকজ অফ দ্যাট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া was compelled to initiate this policy. That means before 1991 ইন্ডিয়ান ইকোনমিতে কিছু একটা হয়েছিল, এমন কিছু একটা হয়েছিল, and that is negative something. Some negative thing happened in Indian economy which compelled the government of India to initiate this policy. আমাদের ফোকাস থাকবে ফার্স্ট, আমরা জানবো যে কি নেগেটিভ থিং হয়েছিল, কি অ্যাডভার্স সিচুয়েশন এরাইজ হয়েছিল যাটার জন্য এই পলিসিটা নেওয়া হয়েছে, and then আমরা বুঝবো যে পলিসিটা কি, তার মেরিটস, ডিমেরিটস, এটসেট্রা. So before 1991, India followed a state-controlled economic system. A state-controlled economic system er mane holo government-controlled economic system. I will request you, please focus thako. At the end of the class, এই টপিকের যে কোয়েশ্চেন থাকবে তোমাদের কিছু শিখতে লাগবে না, এমনিতেই ক্লিয়ার হবে. So before 1991, Indian economy was a state-controlled economy. That is a government-controlled economy. এবং এইটা আমরা কোত্থেকে বুঝি? আমরা এইটা স্টার্ট করার আগে যেটা লাস্ট স্লাইড দেখলাম, যেখানে আমরা দেখেছি লাইসেন্স রাজ, গভর্নমেন্ট ডমিনেন্স. দ্যাট ইজ মোস্টলি বিফোর 1991 ইন্ডিয়াতে যেগুলা ইন্ডাস্ট্রি ছিল, ওই ইন্ডাস্ট্রির ওনারশিপ ছিল গভর্নমেন্টের হাতে. না, গভর্নমেন্টের হাতে যখন কোনো ইন্ডাস্ট্রির ওনারশিপ থাকে, along with some advantage, there are some disadvantage. Key disadvantage দেখবো আমরা. Okay, government decided what to produce, how much, and in what price. তার মানে what to produce, how to produce, for whom to produce, এই ডিসিশন গুলা যেটা আমরা মাইক্রো ইকোনমিক্সের সেন্ট্রাল প্রবলেম বা বেসিক প্রবলেম হিসাবে জানি, এই জিনিসগুলা কে ডিসিশন নিত? গভর্নমেন্টে. প্রাইভেটের ইন্টারফারেন্স কম ছিল, ইনফ্যাক্ট অনেক কম ছিল. Private sector faced heavy restriction called license raj. I think তোমরা আবার বুঝতে পারবে যে এই টপিকটা শুরুর আগে আমি লাস্ট স্লাইডটা why I have used license raj. This is again was a system. এই সিস্টেমটা কি? Whenever any private entity or enterprise or any human being wants to start any industry venture, যেটাকে আজকের দিনে আমরা স্টার্টআপ বলছি, সেটার জন্য গভর্নমেন্ট থেকে পারমিশন নিতে লাগতো, লাইসেন্স নিতে লাগতো. সেই পারমিশন অ্যান্ড লাইসেন্স নিতে দেয়ার ওয়্যার মেনি ডকুমেন্টেশন অ্যান্ড ক্লামজি ছিল.
যেটাকে বলা হয়েছে লাইসেন্স রাজ, মানে দ্যাট সিস্টেম অ্যাকচুয়ালি ডিসকারেজেস এন্টারপ্রেনিউয়ার্স টু স্টার্ট এনি স্টার্টআপ অর এনি নিউ বিজনেস। আচ্ছা, imports were restricted to protect domestic industries. আরেকটা প্রবলেম ছিল বিফোর 1991, যে আমাদের ইন্ডাস্ট্রিতে, আই মিন আমাদের ইকোনমিতে, কান্ট্রিতে দেয়ার ওয়ার ল্যাক অফ ক্যাপিটাল অ্যান্ড মেশিনারিজ। ঠিক আছে, তো নতুন কোনো প্রোডাকশন করতে গেলে হোয়াট উই নিড মেশিনারিজ অ্যান্ড ক্যাপিটাল। সেটা ইম্পোর্ট করতেও প্রাইভেট কোম্পানিজগুলা বা স্টার্ট আপগুলা ফ্রি ছিল না, তাদের মধ্যে অনেক রেস্ট্রিকশন ছিল সেই মেশিনসগুলো ইম্পোর্ট করতে। বিকজ যদি আমি বেশি ইম্পোর্ট করি, এমনিতে ইন্ডিয়াতে প্রবলেম চলছে, অ্যান্ড দ্য প্রবলেম ইজ কল্ড ট্রেড ডেফিসিট। ঠিক আছে, দ্যাট ইজ এক্সপোর্ট ওয়াজ লেস দেন ইম্পোর্ট। এরপরেও যদি আমার ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিতে আরো বেশি মেশিনস এন্ড ক্যাপিটাল দিয়ে ইম্পোর্ট করি, এলাও করি, পারচেজ করি, দ্যাট উইল এক্সকাগ্রেট দ্য প্রবলেম অফ ট্রেড ডেফিসিট। And trade deficit is again a negative thing for any economy. From this point of view, Indian economy তে একটা অ্যাডভার্স সিচুয়েশন ছিল। কি সিচুয়েশন ছিল আমরা বুঝতে পারি আর, যে 1991 এর আগে অব্দি ইন্ডিয়ান ইকোনমিটা মেইনলি স্টেট কন্ট্রোল ছিল, গভর্নমেন্ট কন্ট্রোল ছিল, গভর্নমেন্টের রেগুলেশন ছিল, হোয়াট টু প্রডিউস, হাউ টু প্রডিউস, হুম টু প্রডিউস, এই ডিসিশনসটা গভর্নমেন্ট নিত। দেন প্রাইভেট সেক্টরের হেভি রেস্ট্রিকশনস, that is the restriction is license raj, মানে permission problem, and then imports were restricted, easily import হতো না, at the same time export তো হতোই না। why crisis occurred, এখন এই সিচুয়েশনটা কি হয়, ক্রাইসিস অ্যারাইজ হয়। চলো এই সিচুয়েশনটাকে বুঝতে গিয়ে আমরা আজকের সিচুয়েশনটাকে একটু বোঝার চেষ্টা করি। আজকেও আমরা দেখতে পাই, ইফ ইউ লুক এট দ্য নিউজ, দ্যাট an worldwide crisis is there. ঠিক আছে, কি ক্রাইসিস চলছে ওয়ার্ল্ড ওয়াইড রাইট নাও? হ্যাঁ, no, we are not talking about LPG short. Has been reduced and there can be a very big financial trouble coming for the global economy. মানে বেসিক্যালি কি ক্রাইসিস বলছি, ক্রাইসিসটা হচ্ছে war between Iran, Israel, interference of USA, etc. etc. So আজকের in the world of globalized economy, কোনো একটা ওয়ারে যদি ইন্ডিয়া পার্টিসিপেট করেও না, দেন অলসো ইন্ডিয়া উইল বি এফেক্টেড। অনেক কান্ট্রি আছে যে কান্ট্রির এই ওয়ারে কোনো রিলেশনই নাই, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি দে আর নট রিলেটেড, দে আর নট লিঙ্কড, বাট স্টিল মেনি কান্ট্রিজ আর এফেক্টেড বিকজ অফ দ্য গ্লোবালাইজেশন। তো আজকের দিনে যদি আমি একটা গ্লোবাল ক্রাইসিস ধরি, অ্যান্ড দ্য ক্রাইসিস ইজ অফ ক্রুড অয়েল বিকজ অফ দ্য স্ট্রেট অফ হরমুজ, যে স্ট্রেট অফ হরমুজ দিয়ে ইরান অ্যান্ড মিডল ইস্ট কান্ট্রিজ ইউজ টু এক্সপোর্ট ক্রুড অয়েল টু মেনি আদার পার্টস অর কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড। সো ওদের একটা মনোপলি পাওয়ার আছে, এই প্যাসেজ দিয়ে, হরমুজ স্ট্রেট দিয়ে ওদের একটা মনোপলি পাওয়ার আছে, অ্যান্ড দে আর ইউজিং দিস মনোপলি পাওয়ার, দে আর ইউজিং দিস ট্রাম্প কার্ড ইন দিস ওয়ার। সো আমরা আজকের দিনও একটা গ্লোবাল ক্রাইসিস হয়তোবা উই মে ফেস ইন দ্য নিয়ার ফিউচার বাই দ্য নেক্সট 2-3-6 months. Kind of crisis has occurred before 1991, but that crisis did not affect the world. That crisis affected India only. ঠিক আছে, নাও ইন্ডিয়া থেকে এফেক্ট করার পিছনে রিজনটা কি? বিকজ ইন্ডিয়া শুরু থেকে একটা রেস্ট্রিক্টেড কান্ট্রি, তার wings, if I use the word wings, their wings were not open to all, rather those wings were confined within very few states or few countries. Key crisis, first crisis is balance of payment crisis, যেটাকে বলছি আমরা BOP crisis, balance of payment. Now what is this balance of payment? Let us first understand crisis টা বুঝার আগে, ক্রাইসিস বলতে পারো বা ইউ ক্যান কল ইট ব্যালেন্স অফ পেমেন্ট ডেফিসিট। আচ্ছা, তো হোয়াট ইজ ব্যালেন্স অফ পেমেন্ট? ব্যালেন্স অফ পেমেন্ট হলো একটা রেকর্ড। কিসের রেকর্ড? রেকর্ড অফ ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট অফ গুডস অ্যান্ড সার্ভিসেস। ফলো করতে পারছো এভরিওয়ান?
What is balance of payment? Balance of payment is nothing but a record of import and export of goods and services between one country with the other countries. মানে let us take the example India. মনে করো ইন্ডিয়া 50টা কান্ট্রিজ এর সাথে ট্রেড করছে। কি করছে? ইন্ডিয়া ইজ ট্রেডিং উইথ 50 কান্ট্রিজ। ট্রেডিং মানে কিছু সেল করছে, কিছু পারচেজ করছে। ইন্ডিয়া আমেরিকার এই পেন সেল করছে, জাপানের রাইস সেল করছে, ঠিক আছে, রাশিয়া থেকে আর্মস কিনছে, ইন্ডিয়ান কোনো মানুষ অস্ট্রেলিয়াতে জব করছে, পাকিস্তানের কোনো মানুষ ইন্ডিয়াতে জব করছে। সো ট্রেড এক্সচেঞ্জ হচ্ছে। নাইদার নট অনলি গুডস বাট অলসো সার্ভিসেস। এই যে গুডস অ্যান্ড সার্ভিসের এক্সচেঞ্জ হচ্ছে, সেই গুডস অ্যান্ড সার্ভিসে ইন্ডিয়া উইল রেকর্ড in two accounts popularly called credit and debit. Credit আর ডেবিট আমি এক্সপ্লেন করছি না, তোমরাও জানো, কমার্স জানো, আমরা পরে এক্সপ্লেন করব ক্রেডিট কি আর ডেবিট কি। এনিওয়ে, সো ইন্ডিয়া ইজ মেনটেনিং এ রেকর্ড অফ exchange of what? Goods and services with many countries, and that record or that statement is called balance of payment. Now সেই ব্যালেন্স অফ পেমেন্টটাতে ক্রাইসিস দেখা দিল, দ্যাট ইজ ডেফিসিট দেখা দিল। এই ক্রাইসিস বা ডেফিসিটের মানে কি? দ্যাট ইজ ইম্পোর্ট অফ গুডস অ্যান্ড সার্ভিসেস ইজ মাচ হায়ার দেন এক্সপোর্ট অফ গুডস অ্যান্ড সার্ভিসেস। মানে ইন্ডিয়ান যতটা মানুষ গিয়ে বাইরে কাজ করছে, এর থেকে বেশি ফরেনার্স আমার দেশে কাজ করছে না। অ্যাট দ্য সেম টাইম যতটা ইন্ডিয়ান গুডস আমরা সেল করতে পারছি, এর থেকে অনেক বেশি ফরেন গুডস আমাদের পারচেজ করতে লাগছে। স্টোরিটা বোঝা যাচ্ছে কি বলতে চাইছি? একটু পেশেন্স রাখো, ধৈর্য ধরে শুনো, আই উইল গো স্লো। কি বললাম? ফার্স্ট প্রবলেম, দ্যাট ইজ ক্রাইসিস behind occurring this or behind using or adoption of new economic policy is BOP crisis, that is balance of payment crisis or balance of payment deficit. তার মানে কি? আমি যতটা গুডস সেল করছি, যতটা সার্ভিস প্রোভাইড করছি ফরেন কান্ট্রিতে, এর থেকেও বেশি গুডস পারচেজ করছি, এর থেকেও বেশি সার্ভিস আমাকে নিতে লাগছে। ঠিক আছে? সেকেন্ড, ফিসক্যাল ডেফিসিট। আচ্ছা, ডেফিসিটটা এখানে ডিরেক্টলি লেখা, ডেফিসিটটা কি সেটা বুঝবো, বাট হোয়াট ইজ ফিসক্যাল অ্যাকাউন্ট বলতে পারো, বা হোয়াট ইজ ফিসক্যাল এক্সপেন্ডিচার। ফিসক্যালটা কি? ফিসক্যাল ইজ নাথিং বাট অ্যাকাউন্টস অফ ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অফ এ গভর্নমেন্ট। এটার সাথে এক্সটার্নাল কোনো লিঙ্ক নাই। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ায় কত টাকা আর্ন করছে আর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কত টাকা স্পেন্ড করছে, দ্যাট ইজ কল্ড ফিসক্যাল অ্যাকাউন্ট। Now, fiscal deficit means Indian government expenditure is much more than its income. বোঝা যাচ্ছে পয়েন্টটা? Fiscal deficit implies government of India's expenditure is more than government of India's income. ইনকামের সোর্স কি? ট্যাক্স and non-tax. Expenditure কোথায় করছে? গভর্নমেন্ট ইজ বিল্ডিং স্কুল, কলেজ, হসপিটালস, এটসেট্রা এটসেট্রা। থার্ড, হাই ইনফ্লেশন। আমরা যদি মেইন তিনটা পয়েন্ট পাই যেটার জন্য নিউ ইকোনমিক পলিসি নেওয়া হয়েছিল, থার্ড পয়েন্টে পাচ্ছি আমরা ইনফ্লেশন। নাও হোয়াট ইজ ইনফ্লেশন? হোয়াট ইজ দিস? এনিওয়ান? ইনফ্লেশন মানে কি রে? With respect of time. Acha. Anyone else? I know everyone will commit a common mistake, but still, what is inflation? Hold on. বলছি দাঁড়া। Yes. ও তো এটাই বললো, একটা গুডসের প্রাইস বেড়ে যাওয়া। Yes. Increase in price because of decrease in the value of the currency. Correct, but কে বলছে? Yes. Increase in price in short period of time. No. From this side, what is inflation? As you are a student of economics, this concept is very basic. তোমাদেরকে জানতেই হবে, জানা দরকার। What is inflation?
It's a rise in prices due to shortages of goods. তো এই কথাই তো ঘুরে ফিরে সবাই বলছে, ইনক্রিজ ইন প্রাইস, রাইজ ইন প্রাইস। এনিওয়ান এলস? Sir, rise in price due to less of production or productivity. শর্টেজ অফ গুডস। তুমি সেন্টেন্স চেঞ্জ করছো, ওয়ার্ডস চেঞ্জ করছো, আলটিমেটলি আলাদা, একই জিনিস। এনিওয়ান এলস? রুদ্রাংশ? ও সরি, রুদ্রাংশ না, নন্দী? নো আইডিয়া। আচ্ছা চলো, let us first point out your common mistake. Everyone is using this word, price. Shortage, this and this, chalo shorai di kotha ekই। Everyone is using this word, that increase in price of a good is called inflation. Price of goods. Yes, not increase in price. Increase in price level is called inflation. Now what's the difference between price and price level? কিছু তো একটা ডিফারেন্স আছে। Price levels agree. Exactly. Price means for any particular commodity, price level means group of commodities or bundle of commodities. Let's talk about crude oil, which consists of petrol, diesel and kerosene. If the price of only petrol rises, যেটা হয় না টেকনিক্যালি, বাড়লে সবটাই বাড়ে, anyway, if the price of only petrol rises, this phenomena is not considered as inflation. Along with the price of petrol, diesel, kerosene, all these prices has increased, we will call it crude oil inflation. কি বলবো আমি? ক্রুড অয়েল ইনফ্লেশন, যেটা থেকে ফার্দার আরো ইনফ্লেশন হবে, ট্রান্সপোর্টেশন কস্ট বাড়বে, জিনিসের দাম বাড়বে, এটসেট্রা এটসেট্রা। সো ইনফ্লেশন মিনস ইনক্রিজ ইন দ্য প্রাইস লেভেল, মানে একসাথে অনেকগুলা জিনিসের যখন দাম বাড়ে, অ্যান্ড দোজ গুডস মাস্ট বি সিমিলার ইন দেয়ার ক্যারেক্টারিস্টিক্স। একসাথে যখন অনেকগুলো জিনিসের দাম বাড়বে, উই উইল কল ইট ইনফ্লেশন। চলো, ইনফ্লেশনের কি সমস্যা আমরা জানি। ইনফ্লেশনটাকে কন্ট্রোলে রাখতে লাগে। যদি ইনফ্লেশন বেশি হয়, দ্য গুডস উইল বি বিয়ন্ড দ্য রিচ অফ কমন পিপল। যা জিনিসের যদি দাম বাড়ে, মানুষ কিনতে পারবে না, যেটা আজকের দিনেও আমরা যদি দেখি এতটাও ইনফ্লেশন হয় নাই, টলারেবল আছে, বাট আমরা মার্কেটে একটা হিউ অ্যান্ড ক্রাই সিচুয়েশন দেখতে পাই। পিপুল আর সেইং বিকজ অফ দিস 98 রুপিস পেট্রোল, 1500 রুপিস এলপিজি সিলিন্ডার এটসেট্রা, অনেক কিছু বেড়েছে। জাস্ট টেক দিস ডাটা। আজকের ডেটে ওভারঅল ইনফ্লেশন রেট ইজ 6%। 6%। At that time, before 1991, inflation rate was 16%. কত পার্সেন্ট ছিল? 16%। আমরা যদি রাফলি একটা আইডিয়া নেই, মানে আজকের দিনে যদি পেট্রোলের দাম পার লিটার মোর দেন 250 ক্রস করে, তখন এটা ইনফ্লেশন রেট 16 হবে। জাস্ট ইমাজিন, অ্যারাউন্ড 900 রুপিস আছে এখন, 98 পয়েন্ট সামথিং। 100 রুপিসে এই সিচুয়েশন, জাস্ট ইমাজিন সেই প্রাইসটা যদি এবাব 250 হয়ে যায়, হোয়াট উইল বি। সো তখন তো আর 250 ছিল না, তখন আরেকটা অন্য সিচুয়েশন ছিল, বাট দ্য ইনফ্লেশন ওয়াজ দ্যাট। ইন আদার ওয়ে ইউ ক্যান ডিফাইন ইনফ্লেশন ওয়ার দ্য মানি ভ্যালু ফলস। আমরা এই প্রাইস লেভেল ওয়ার্ডটাকে ইউজ না করে আমরা ইউজ করতে পারি মানি ভ্যালু। ইফ দ্য মানি ভ্যালু ফলস, দ্যাট সিচুয়েশন ইজ অলসো কল্ড ইনফ্লেশন। মানে আজকে আমি 500 রুপিস নিয়ে বাজারে গিয়ে যতটা জিনিস কিনতে পারলাম, নেক্সট ডেতে কোনোদিন গিয়ে যদি তার থেকে বেশ কম কিনে আনি, দ্যাট মিনস উইথ দ্য সেম 500 রুপিস দ্যাট দ্য মানি ভ্যালু হ্যাজ ফলেন ডাউন। সিচুয়েশন ক্লিয়ার? ওকে, চলো, তো আমরা কি বুঝতে পারলাম? এই যে নিউ ইকোনমিক রিফর্মসটা নেওয়া হয়েছিল 1991-এ, why government was called to take it at that point of time? There were many reasons. আমরা আনসারে লিখবো, but mostly these 3 reasons are there. One is balance of payment crisis, BOP crisis or BOP deficit. What is BOP? Record of import and export of goods and services. Just এই লাইনটাই লিখলে sufficient. Record of import and export of goods and services. গুডস সার্ভিস যতটা ইম্পোর্ট এক্সপোর্ট হোক, তার রেকর্ড করে রাখাটাই বিওপি। এই বিওপি ডেফিসিটের মানে কি? ইম্পোর্ট ওয়াজ মাচ হায়ার দেন এক্সপোর্ট। সেকেন্ড, ফিসক্যাল ডেফিসিট ওয়াজ হাই, দ্যাট ইজ গভর্নমেন্ট এক্সপেন্ডিচার ওয়াজ টু মাচ দেন গভর্নমেন্ট ইনকাম। Clear? And third is high inflation.
আজকের দিনে যেখানে আমরা ওভারঅল ইনফ্লেশন রেট ইজ 6%, দ্যাট ইজ সিপিআই, কনজিউমার ইনফ্লেশন ইজ 6%, at that point of time the inflation rate was 16%. So এই তিনটা সিচুয়েশন which was very poor, very worst and bad situation, which compelled the government to take the new economic policy. মানে গভর্নমেন্ট রিয়েলাইজ করলো, জাস্ট লিসেন, গভর্নমেন্ট রিয়েলাইজ করলো যে প্রসেসে কান্ট্রি চলছে, একটা ইকোনমি রান করছে, এই প্রসেসে কান্ট্রিকে বাঁচানো যাবে না। লেট আস ইউজ অ্যানাদার এক্সাম্পল টু আন্ডারস্ট্যান্ড দ্য সিচুয়েশন। এই এক্সাম্পলটা বুঝতে গিয়া আমরা একটা টেকনিক্যাল টার্ম ইউজ করব, and the term is called forex. What is forex? Foreign exchange reserve. সবগুলো তোমরা আনসারে ইউজ করবে, লিখবে, প্লিজ এগুলো ভালো করে শুনো। ফরেন এক্সচেঞ্জ রিজার্ভস মানে দ্য রিজার্ভ অফ এনি ফরেন কারেন্সি ইন দ্য হ্যান্ডস অফ এ গভর্নমেন্ট। বুঝতে পারটা এভরিওয়ান? হোয়াট ইজ ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ? দ্য রিজার্ভ অফ এনি ফরেন কারেন্সি ইন দ্য হ্যান্ডস অফ দ্য গভর্নমেন্ট। মানে সোজা কথায় গভর্নমেন্টের হাতে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার হাতে কতটা ফরেন কারেন্সি আছে। নাও ফর আওয়ার আন্ডারস্ট্যান্ডিং লেট আস টেক দ্য ফরেন কারেন্সি ইজ ইউএস ডলার, বিকজ দিস ইজ দ্য ডমিনেটিং কারেন্সি। সো গভর্নমেন্টের হাতে কতটা ইউএস ডলার রিজার্ভ আছে ইন্ডিয়ান গভর্নমেন্টের হাতে। নাও এই রিজার্ভ থাকাটা কেন দরকার? দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড মোস্ট ক্রুশিয়াল অলসো। আমার হাতে ফরেন কারেন্সি রিজার্ভ থাকা মানে, জাস্ট ফর এক্সাম্পল, আজকের দিনে যদি তোমার পকেট ব্ল্যাঙ্ক থাকে, তুমি একটা টেনশনে থাকবে যে হঠাৎ যদি তোমার কোনো ইমার্জেন্সি ক্রাইসিস হয়, হাউ ইউ উইল ফেস দিস। আর ইউ গেটিং দ্য সিচুয়েশন? সাপোজ তোমার প্যারেন্টস কইতেছেন যে আজকে রাত্রে হঠাৎ সন্ধ্যার সময় বলে যে আমার পকেটে একটা টাকাও নাই। জাস্ট ইমাজিন যে ওই দিন রাত্রে যদি, জাস্ট ফর সেক অফ আন্ডারস্ট্যান্ডিং, ধরে আনো কোনো মেডিকেল ইমার্জেন্সি অ্যারাইজ হইলে কিভাবে সেই ইমার্জেন্সিটারে ফেস করা হইব। From that point of view, গভর্নমেন্টের হাতে টাকা টাকা কেন দরকার? গভর্নমেন্ট মে ফেস এনি ক্রাইসিস at any point of time, and to meet this crisis we need the foreign currency, that is dollar. তখন গভর্নমেন্টের হাতে যা ডলার ছিল, সেই ডলারের কতটা কোয়ান্টিটি ছিল আমরা যদি বুঝতে চাই, আমরা বুঝতে পারবো যে সেই ডলার দিয়ে হার্ডলি 15 days of the import করা পসিবল। That is, the dollar will get finished after 15 days. মানে ধরে আনো করোনা, কোভিড 1991 হয়েছিল, 2020-তে না হইয়া, 2020-তে না হইয়া 1991 হয়েছিল। আর ইন্ডিয়ান গভর্নমেন্টে ভ্যাকসিন বানাইতে পারছে না। সো দ্যাট ভ্যাকসিন হ্যাজ বিন প্রডিউসড বাই এনি ফরেন কান্ট্রি। ধরে আনো যে ইউএসএ ভ্যাকসিন বানাইছে, and USA is ready to sell this vaccine to us. In return, USA needs US dollar. আর ইন্ডিয়ার কাছে ডলার আছে মাত্র 15 দিন অবধি ইম্পোর্ট করার বা পারচেজ করার। সিচুয়েশনটাকে রিয়েলাইজ করতে পারছো? দ্যাট ইজ দ্য রিজার্ভ অফ ফরেন কারেন্সি ওয়াজ টু লো, দ্যাট ইন্ডিয়া ক্যান সাস্টেইন আপ টু হার্ডলি 2 weeks। এই কথাটাই লেখা, এই দিস ইজ ডকুমেন্টেড, দ্যাট ইন্ডিয়া ক্যান হার্ডলি সাস্টেইন আপ টু 2 weeks, 14 days, that is 15 days। বুঝাতে পারছি? সো দিস ওয়াজ এ মানে ক্রাইসিস, মানে মারাত্মক ক্রাইসিস তখন ছিল, যেটার জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়ায় নিউ ইকোনমিক পলিসি ইন্ট্রোডিউস করছে। নাও কোয়েশ্চেন, এইসব ক্রাইসিসের একটা রিজন কিতা? এইসব যে ক্রাইসিস এরাইজ হয়েছে, বিওপি ক্রাইসিস, ফিসক্যাল ডেফিসিট ক্রাইসিস, হাই ইনফ্লেশন, লো ফরেন এক্সচেঞ্জ রিজার্ভস, এইটার পিছনে যদি আমরা একটা রিজন কই, কি রিজন? হ্যাঁ, নো, কলোনাইজেশন তো আরো 50 years আগে শেষ হয়েছে। প্লিজ প্লিজ হোল্ড অন, এভরিওয়ান মেন্টালি প্রেজেন্ট থাকো, সিচুয়েশনটারে রিয়েলাইজ করো। আমি কি বললাম? ব্যালেন্স অফ পেমেন্ট ক্রাইসিস, that is import was high, export was low. High fiscal deficit, that is expenditure is more than its income. গভর্নমেন্টের ইনকাম সোর্স কি? ট্যাক্স অ্যান্ড নন ট্যাক্স। হাই ইনফ্লেশন,
ইনফ্লেশন কোন সময়? দ্যাট ইজ প্রাইস লেভেল রাইজেস। when price level rises when demand is more than supply. তুমি বাজারে গেছো 5 কিলো রাইস কিনতে, বাজারে গিয়ে পেয়েছো 3 কিলো রাইস, automatically rice seller will increase the price. That is, your demand is not meeting with the supply. And low foreign exchange reserves. আমার কান্ট্রিতে ফরেন কারেন্সি নাই। এখন ফরেন কারেন্সি তো হঠাৎ করে আমার কান্ট্রিতে আইতো না, ইউএসএ কইতো না ডলার রাখি দাও এতটা, সিচুয়েশন এরকম তো হয় না। নাও মাই কোয়েশ্চন ইজ, এন্ড প্লিজ থিঙ্ক অ্যান্ড আনসার, মাই কোয়েশ্চন ইজ, এই প্রবলেমের পিছনে একটা রিজন ছিল। So if we say the answer of this four problem or the reason of this four problem, and if we want to cite in single word, it is low production. Understood? Now what happened due to low production? Because of low production we are not able to export. As we are not able to export, we are not able to fill the gap of BOP crisis. What is BOP crisis? We are importing more, exporting less. Okay. As we are not exporting, we are not able to earn. So government is not able to generate its income, or government is not able to increase its income, and due to this there is a high fiscal deficit. কথা বুঝতে পারছো? As we are not able to export, whenever we will export, in return we will get dollar. আমি যদি এই পেনটা জাপানকে সেল করি, এক্সপোর্ট করি, জাপান আমাকে ডলার দেবে। আমি বাংলাদেশকে সেল করলে ডলার দেবে। So by exporting, dollar will come to our country. Hold on. There are some other reasons or sources of coming dollar to our country. আমি জাস্ট তোমাদেরকে সিচুয়েশনটা বোঝানোর চেষ্টা করছি, আনসার তোমরা নিজেরাই পেয়ে যাবে। She said low production. Fine. And because of this low production, all this problem arises. High fiscal deficit, BOP crisis, and low foreign exchange reserves. আর ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ লো হওয়ার রিজন আরো অনেকটা আছে। অ্যানাদার রিজন, মানে আমার কান্ট্রিতে ডলার আসবে, আমি এই গুডটা সেল করলে ডলার আসবে, ফরেনার্স আমার কান্ট্রিতে ঘুরতে আসলে ডলার আসবে, ফরেনার্স আমার কান্ট্রিতে ইনভেস্ট করলে ডলার আসবে। আর ইউ গেটিং দ্য থিং? That investment or that foreign production is technically called FDI and FII. নাম শুনেছো? FDI, that is foreign direct investment. What does it mean? Any foreign company has started production in our country. Production করছে, either solely or with any partnership with any Indian company. Is it clear? Are you getting everyone? কোনো ফরেন কোম্পানি যদি আমার কান্ট্রিতে প্রোডাকশন করে, সেই প্রোডাকশন সে একা করুক বা আমার কান্ট্রির কোনো কোম্পানির সাথে মিলে করুক, দ্যাট ইজ FDI. And what is FII? Any foreign company is not producing anything but investing here. Share, stock, bonds, exchange, anything. Investing in India. That is called FII. And in both the way, either it is FDI or FII, dollar will come to our country. But সব কিছুই বন্ধ ছিল। কোনো ফরেন কোম্পানি আমার কান্ট্রিতে আসছে না, প্রোডাকশন করছে না, কোনো ফরেন কোম্পানি আমার কান্ট্রিতে টাকাও ইনভেস্ট করছে না, কোনো ফরেনার্স আমার কান্ট্রিতে ঘুরতেও আসছে না, দ্যাট ইজ ট্যুরিজমও নাই। সো ফরেন কারেন্সি আসার যে সোর্স সবগুলোই বন্ধ। ফার্স্ট আমি প্রোডাকশন করতে পারছি না, সো আমি যেহেতু প্রোডাকশন করতে পারছি না, আমি এক্সপোর্ট করতে পারছি না, আমি তো দিস ইজ ওয়ান ওয়ে। কোনো ফরেন কোম্পানি আমার কান্ট্রিতে প্রোডাকশনও করছে না, কোনো ফরেনার্স আমার কান্ট্রিতে ঘুরতেও আসছে না, দ্যাট ইজ দ্য অল দ্য ডোরস অফ কামিং ফরেন কারেন্সি হ্যাজ বিন ক্লোজড। নাও গভর্নমেন্টের গোল দুটা, ফার্স্ট কোনো না কোনোভাবে প্রোডাকশনকে বাড়ানো, আর কোনো না কোনোভাবে এই ডোরটাকে ওপেন করা। Are you getting the point? By any means, government now wants to increase the production, and by any means, government wants to open its door for the foreign companies or for the foreigners.
নাও এখন গভর্নমেন্ট ভাবলো যে কিভাবে প্রোডাকশন বাড়ানো যায়, or other way let us think that why in India production is less. ঠিক আছে, এটা গভর্নমেন্টে দুটা রিজন পাইলো। রিজন নাম্বার 1, we are technically weak country, we don't have good machines and capital, and at the same time we are not encouraging our people to start their business. Are you getting the point? প্লিজ জিনিসটাকে লিঙ্ক করো, আমি বারবার রিপিট করছি, 4 মার্কস থাকবে এই টপিক থেকে, 4 মার্কস। সো প্লিজ মিস করো না, একদম পিন টু পিন বোঝার চেষ্টা করো। ইকোনমিক ক্রাইসিস অ্যারাইজ হয়েছে, ক্রাইসিস কি কি আমরা দেখলাম পয়েন্ট টু পয়েন্ট, দেন আমরা দেখতে গেলাম যে এই ক্রাইসিসের রিজন কি। ব্রডলি আমরা দুটা রিজন পেলাম, একটা হলো লো প্রোডাকশন, আর যেটা ফরেন কারেন্সির রিজার্ভ কম, যেটার জন্য এফডিআই নাই, দিস এন্ড দ্যাট নাই। না হোয়াই আমার কান্ট্রিতে প্রোডাকশন কম কেন? গভর্নমেন্ট আইডেন্টিফাইড 2 পয়েন্ট or 2 রিজনস। পয়েন্ট নাম্বার 1, আমার কান্ট্রিতে ক্যাপিটাল নাই, মেশিনস নাই, টেকনোলজি নাই। একে তো আমার কান্ট্রিতে নাই, and due to the fear of trade deficit we are not importing also. আমার কান্ট্রিতে নাই, বাট যে কান্ট্রিতে আছে তার কাছ থেকেও আমি ইম্পোর্ট করছি না বিকজ অফ ফিয়ার অফ ট্রেড ডেফিসিট। And second, no foreigners are coming to our country and investing. Along with the lack of technology, আরেকটা প্রবলেম গভর্নমেন্টে আইডেন্টিফাই করলো, and the problem is that Indian people are not starting their startup. ক্লিয়ার? গভর্নমেন্টে কারণ খোঁজা শুরু করলো যে কেনে ইন্ডিয়ান মানুষে আজকের দিনে স্টার্টআপ ইন্ডিয়া, স্কিল ইন্ডিয়া, স্মার্ট ইন্ডিয়া, ডিফারেন্ট পলিসিস ওয়ার দেয়ার। আচ্ছা, তখন কেনে মানুষে ইন্ডিয়ান মানুষে বিজনেস করতে চান না, কেনে কোনো ফরেনার্স আমার কান্ট্রিতে ইনভেস্ট করেন না? গভর্নমেন্টে আইডেন্টিফাই করলো রিজন, অ্যান্ড রিজনস আর ভেরি সিম্পল। The process of starting any venture is too clumsy. Documentation is too clumsy, and that clumsiness in the process actually discouraging not only the Indian producer but also the foreign producer. So government বুঝলো যে আমি যদি এই প্রসেসটাকে কমিয়ে দেই, এই প্রসেসটাকে শেষ করে দেই, তাহলে I can encourage my people, and at the same time I can encourage the foreigners to come to our India. Now, how to reduce this policy or this system? Keeping this view in mind, government has introduced a policy called liberalization. তার মানে এই সবগুলা প্রবলেমের গভর্নমেন্ট একটা সলিউশন পাইলো, সলিউশনের নাম দিল LPG, লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন। চলো এখন আরো ডেপথে আমরা সিচুয়েশনটাকে বুঝি। লিবারালাইজেশন, লিবারেল, এই লিবারালাইজেশন ওয়ার্ডটা কোথা থেকে আসছে? সিম্পল, লিবারেল। লিবারেলের মানে কি রে? হোয়াট ডাজ লিবারালাইজেশন মিনস? লিবারালাইজেশন ছাড়ে দাও, লিবারেলের মানে কি? লিবারেলের মানে কি? ফ্রি। ফ্রি বলতে পারো, ইজি বলতে পারো, মানে যে ফর্মালিটিস, যে প্রসিজিওরের কথা কোয়া হয় টু আন্ডারটেক এনি নিউ ইনভেস্টমেন্ট, এনি নিউ বিজনেস, সেই ফর্মালিটিস বা প্রসিজিওর বা ডকুমেন্টেশনটাকে লিবারেল করা, ফ্রি করা, ইজি করা। মানে জাস্ট টেক ফর এক্সাম্পল, ধরিয়া নেও শিলচর টাউন কলেজ রোড এরিয়া, মানে উই আর টকিং অ্যাবাউট বিফোর 1991। মনে করো কলেজ রোড এরিয়াতে তুমি একটা দোকান খুলতে হয়, এনিথিং, এনি শপ। নাও সিস্টেমটা কি? এই শহরের লিগ্যাল ওনারশিপ কার হাতে? শিলচর মিউনিসিপাল বোর্ডের হাতে। That means if you want to open any shop, you have to take permission from Silchar Municipal Board. So accordingly you approached there. তুমি গেলে শিলচর মিউনিসিপাল বোর্ডের অফিসে, গিয়ে কোনো অফিসার বা এমপ্লয়ির সাথে কথা বললো। এমপ্লয়িটা তোমাকে বা অফিসার কি করলো? তোমাকে এতটা কাগজ দিয়ে বললো, যাও এই কাগজগুলো ফিল আপ করো, সাথে এই সেই ডকুমেন্টস দাও, তোমার আধার, প্যান, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স,
জায়গার কাগজ, হোয়াট এভার ডকুমেন্টস, ফটো দাও, দিস অ্যান্ড দ্যাট, কোনো উইটনেস দাও, অনেক কিছু তোমার দেওয়া করলো, যাও এইগুলো আমার কাছে আনিয়ে দাও, দেন অনলি ইউ উইল বি অ্যালাউড টু ওপেন এ শপ। ওয়ান সিচুয়েশন। সেকেন্ড সিচুয়েশন, তুমি গেলে সিমিলারলি শিলচর মিউনিসিপ্যাল বোর্ডের কাছে যে আই ওয়ান্ট টু ওপেন এ শপ, জাস্ট তোমাকে একটা 1 পেজের ফর্ম ধরিয়ে দিল, যেখানে তুমি তোমার নাম টাম লিখো, অ্যাড্রেস লিখো, আর সাথে একটা আইডি প্রুফ, অ্যাড্রেস প্রুফ অ্যাটাচ করে সাবমিট করে দাও, ইউ ক্যান ওপেন এ শপ। সেকেন্ড কেস ইজ মাচ ইজিয়ার, এনকারেজিং। ফার্স্ট কেসে তুমি সব কাগজপত্র ভরে নিয়ে আসবে, ভাববে কে এতটা ফলো করবে, বাধ্য আর দোকান খোলা, কোনো না কোনোভাবে আমি চলবো, আই উইল স্টার্ট এনিথিং টু আর্ন। But second phase, when you will be handed over with a just piece of a paper that fill it up, your name, address, this and that, along with just attach a address proof and ID proof, you are allowed to open a shop. অনেক ইজি সিচুয়েশন। তো এই সব প্রবলেমের সমস্যা যদি ধরি, মানে দ্য রুট কজ ইজ দিস, দ্যাট ইজ ডকুমেন্টেশন প্রসিজিওর। গভর্নমেন্ট বলছে না, আমরা এই প্রসিজিওরটাকে ফ্রি করছি, ইজি করছি, লিবারালাইজ করে দিচ্ছি। তার মানে কি? লিবারালাইজেশন মিনস ফ্রিং দ্য ইকোনমি ফ্রম এক্সেসিভ গভর্নমেন্ট কন্ট্রোল, allowing market forces, demand and supply to operate efficiently. এই লাইনটা আছে রাইট নাও না বুঝলেও হবে, আমরা পরে দেখবো তেমন কিছু। সো লিবারালাইজেশনের মানে কি? গভর্নমেন্ট রেস্ট্রিকশনস এন্ড কন্ট্রোলটাকে ফ্রি করা, একদম টোটালি অ্যাবলিশ না। অ্যাজ উই আর ইন এ ডেমোক্রেটিক কান্ট্রি, ঠিক আছে, মিক্সড ইকোনমি ফলো করছি, ক্যাপিটাল ইকোনমি না, সোশ্যালিস্ট ইকোনমিও না, উই আর ফলোইং দ্য মিক্সড ইকোনমি। টোটালি অ্যাবলিশ করছে না, বাট সেই ফর্মালিটিস গুলাকে রিডিউস করছে। আন্ডারস্ট্যান্ড? নাও এই লিবারালাইজেশনের ফিচার্স কি? এই লিবারালাইজেশন করতে গিয়ে কিভাবে কি করা হয়? ফার্স্ট থিং, অ্যাবলিশন অফ ইন্ডাস্ট্রিয়াল লাইসেন্সিং। প্লিজ ফলো। আমরা ফার্স্ট স্লাইডে দেখছিলাম লাইসেন্স রাজ, মনে পড়েন? এই যে লাইসেন্স রাজ, লাইসেন্স নেও, পারমিশন নেও, এই প্রথাটা, রাজটা, লাইসেন্স রাজটারে গভর্নমেন্টে অ্যাবলিশ করে, ঠিক আছে, আন্ডার দ্য পলিসি লিবারালাইজেশন। কিছু লেখার দরকার নাই, আনসারের সব কিছু পাবে, জাস্ট বুঝো, শুনো, মেইন পয়েন্টটাকে নোট করে রাখো। বিফোর রিফর্মস কি হয়েছিল ইন্ডাস্ট্রিয়াল লাইসেন্সিং এ? ফার্মস নিডেড গভর্নমেন্ট পারমিশন টু স্টার্ট, এক্সপান্ড অর ডাইভার্সিফাই প্রোডাকশন। কেউ যদি নতুন করে বিজনেস শুরু করতে চায়, কারোর এক্সিস্টিং বিজনেসকে এক্সপান্ড করতে চায়, দেন অলসো হি অর শি হ্যাজ টু টেক পারমিশন বিফোর 1991. This caused delays, corruption and inefficiency. So এই প্রবলেমে আলটিমেটলি ডিসকারেজমেন্ট করে, ঠিক আছে। আফটার রিফর্মস মোস্ট ইন্ডাস্ট্রিজ ওয়ার ফ্রিড ফ্রম লাইসেন্স। ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রি লাইসেন্সের দরকার পড়ছিল না, ফিউ ইন্ডাস্ট্রিজ লাইসেন্সের দরকার পড়ছিল। Only strategic stores, defense, hazardous industries remained controlled. তুমি আজকে একটা পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি খুলতে হয়, তুমি আজকে একটা সিমেন্ট ইন্ডাস্ট্রি খুলতে হয়, মানে যে ইন্ডাস্ট্রি মানুষের হেলথের সাথে, এনভায়রনমেন্টের সাথে রিলেটেড, ওই সব কিছু ইন্ডাস্ট্রিজের জন্য গভর্নমেন্ট বলছে অল্প স্বল্প পারমিশন লাগবে। বাট আদার ইন্ডাস্ট্রিজ, তুমি আজকে একটা ভেহিকল ইন্ডাস্ট্রি খুলতে হয়, ইউ নিড টু টেক পারমিশন। এই ধরনের কিছু ইন্ডাস্ট্রিজ, তুমি আজকে একটা ক্লথ ইন্ডাস্ট্রি খুলতে হয়, না, পারমিশনের তেমন দরকার নেই। তুমি আজকে একটা বুকস ইন্ডাস্ট্রি খুলতে হয়, ওকে, ইউ ক্যান গো ফর ইট। মানে দেয়ার ওয়ার ফিউ ইন্ডাস্ট্রিজ যেখানে গভর্নমেন্ট বলছে আমার কাছ থেকে পারমিশন নেও, বাট পারমিশনটাতে অনেক রিল্যাক্সেশন আছে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম দেয়ার ওয়ার সাম আদার ইন্ডাস্ট্রিজ যেটাতে পারমিশনেরও দরকার নেই। ইম্প্যাক্ট, এতে কি পড়লো? Entrepreneurs could take decisions quickly, encouraged innovation and competition, and reduced bureaucratic hurdles. Bureaucracy বুঝো তো? bureaucracy, bureaucratic hurdles বুঝো? মানে করাপশন। অফিসে গেলাম, আজকে আমরা জানি একটা গভর্নমেন্ট অফিসে গেলে একটা কাজ করতে কতটা সমস্যা হয়। এই যে বিউরোক্রেসির প্রবলেম, ওই টেবিলে যাও, লাঞ্চ পড়ছে, টেবিল নাম্বার 2-তে যাও, কাউন্টার নাম্বার 5-এ যাও, দিস অ্যান্ড দ্যাট, এই যে যেটাকে রেড কার্পেটিংও বলতে পারো, এইগুলা কমানো গভর্নমেন্টের গোল ছিল। সেকেন্ড, reduction in tariff and import restrictions. That is most important. Tariff মানে কি রে? Anyone?
What is tariff? Special import goods on goods that Special? special taxes. Very good. ইম্পোর্ট মানে ট্যাক্সের আরেক নামই টেরিফ মানে ট্যাক্সের আরেক নামই টেরিফ। কোন সময় আমরা ট্যাক্সরে টেরিফ কই? যখন কোনো গুডস আমরা ইম্পোর্ট করি, সেই ইম্পোর্টের এগেনস্টে যদি আমরা ট্যাক্স দেই, ইফ উই পে ট্যাক্স এগেনস্ট ইম্পোর্ট, ওই ট্যাক্সটারই নাম দেওয়া হয় টেরিফ, আলাদা কিছু না। সো রিডাকশন ইন টেরিফ অ্যান্ড ইম্পোর্ট রেস্ট্রিকশনস মানে কি? বিফোর 1991 ইম্পোর্ট করতে রেস্ট্রিকশন ছিল, ইজিলি কেউ ইম্পোর্ট করতে পারতো না। কোন জিনিস? ক্যাপিটাল, মেশিন, সেটাই তো আমার নাই। And at the same time import করতে we had to pay much more tax to the government. গভর্নমেন্ট বলছে না, আমরা এই ট্যাক্সটাকে এখন কমাচ্ছি, আমরা ইম্পোর্ট করতে যে রেস্ট্রিকশন আছে সেটাকেও রিডিউস করে দিচ্ছি। ইন্ডিয়ান বিজনেসম্যান, ইন্ডিয়ান এন্টারপ্রেনিয়ার্স now can easily import machines from outside at a very low rate. Is it clear? Before reforms কি ছিল? হাই ইম্পোর্ট ডিউটিজও মানে ট্যাক্স। এক একটা সেন্টেন্সে এক একটা ওয়ার্ড ইউজ হচ্ছে, আর কিছু না। ডিউটিজ, টেরিফ, কথা গল্প এক। মেড ফরেন গুডস এক্সপেন্সিভ, ডোমেস্টিক ইন্ডাস্ট্রিজ ওয়ার প্রোটেক্টেড বাট বিকেম ইনএফিশিয়েন্ট। এটা কথাই ছিল তখন, অ্যাজ আমরা খুব মানে কনজারভেটিভ মাইন্ডসেটের ছিলাম। বিফোর 1991 উই ওয়ার ক্লোজড, কনজারভেটিভ থিঙ্কিং, যে আমরা যদি ফরেন কোম্পানিরে অ্যালাউ করি আমাদের ডোমেস্টিক কোম্পানি ভ্যানিশ হয়ে যাবে। ঠিক আছে, ওইসব কিছু পয়েন্ট অফ ভিউ থেকে গভর্নমেন্টে ফরেন কোম্পানিজে অ্যালাউ করছিল না। ঠিক আছে, আফটার রিফর্মস কি হচ্ছে? ট্যারিফ রিডিউস, কোটা রিমুভড, মানে ট্যাক্সগুলোকে রিডিউস করা, নানান ধরনের রেস্ট্রিকশনস ইম্পোজ করা যেটা ছিল সেটাকে রিমুভ করা। ইম্প্যাক্ট, এটার ইম্প্যাক্ট কি পড়লো? ফরেন গুডস এন্টার্ড ইন্ডিয়ান মার্কেটস। যখনই আমরা এই রেস্ট্রিকশনস গুলারে রিমুভ করে দিলাম, আমার কান্ট্রিতে ক্যাপিটাল, মেশিনস আসা শুরু হলো, অ্যান্ড আমাদের প্রোডাকশনটা আরো অ্যাক্সেলারেট হলো। ঠিক আছে, বিকজ যেটা আমাদের ছিল না। ডোমেস্টিক ফার্মস হ্যাড টু ইমপ্রুভ কোয়ালিটি অ্যান্ড রিডিউস কস্ট। দিস টু ওয়ার্ডস আমি মানে আন্ডারলাইন করলাম, ইমপ্রুভ কোয়ালিটি। কিছু কিছু ডোমেস্টিক ইন্ডাস্ট্রিজ ছিল বিফোর 1991 ইন্ডিয়াতে, যাদের মনোপলি ছিল, যে আমার যে গুডটা আমি সেল করছি সেটা তো আর কেউ সেল করছে না, তো এই মনোপলিতে প্রাইসও বেশি, এই মনোপলিতে কোয়ালিটিতেও কম্প্রোমাইজ করা। বাট যখনই গভর্নমেন্টে ফরেন কোম্পানিজে অ্যালাউ করা শুরু করলো, সিমিলার টাইপ অফ গুডস আমার কান্ট্রিতে আসা শুরু হলো, আমার ডোমেস্টিক ইন্ডাস্ট্রিজগুলোও বাউন্ড হলো তার কোয়ালিটিরে ইমপ্রুভ করা এবং তার প্রাইসটাকে রিডিউস করা, মানে তার মনোপলি পাওয়ারটা স্টার্টেড রিডাকশন। ক্লিয়ার? ওকে। কনজিউমার্স বেনিফিটেড ফ্রম বেটার অ্যান্ড চিপার প্রোডাক্টস, যেটা বলা হয় একটা, যে লিবারালাইজেশনে কি করেছে, যে কনজিউমার সভারেন্টি হ্যাজ ইনক্রিজ, মানে কনজিউমারের কাছে অপশনস বেড়ে গেছে। ঠিক আছে, আজকের দিনে আমি ফ্লিপকার্টে কিছু না কিনতে পারলে অ্যামাজনে কিনবো, অ্যামাজনে না কিনতে পারলে স্ন্যাপডিলে কিনবো, না পারলে মিন্ত্রাতে কিনবো, দিস অ্যান্ড দ্যাট, স্যামসাং ভালো লাগে না ভিভো কিনবো, ভিভো ভালো লাগে না অপো কিনবো, আমার কাছে অপশনস অনেকটা আছে। বাট বিফোর 1991 অপশন ছিল না। এই অপশনসটা কখন হয়েছে? যখন উই আর এবল টু প্রডিউস গুডস অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম উই আর অ্যালাউইং দ্য ফরেন প্রোডাক্টস টু আওয়ার কান্ট্রি। নাও লিবারালাইজেশনের আন্ডারে থার্ড যেটা কাজ হয়েছে, ফিনান্সিয়াল সেক্টর রিফর্মস। ফিনান্সিয়াল সেক্টর রিফর্মস মানে কিছু রিফর্মস হ্যাজ টেকেন প্লেস ইন দ্য ব্যাংকিং সেক্টর। কোথায় রিফর্ম হয়েছে? ব্যাংকিং সেক্টরে। ব্যাংকিং ব্রাঞ্চেস, এস্টাবলিশমেন্ট অফ নিউ ব্যাংকস, দ্যাট ইজ এক্সপানশন অফ ব্যাংকস। এই এক্সপানশন অফ ব্যাংকে কি করেছে? এই এক্সপানশনস অফ ব্যাংকে ক্রেডিট ফ্যাসিলিটিকে এডিকুয়েট করেছে। এডিকুয়েট বলাটাও এগেইন ভুল, বাট ক্রেডিট ফ্যাসিলিটিকে আরো বেশি বাড়িয়েছে। নাও ক্রেডিটস আর অ্যাভেলেবল এট এ লোয়ার রেট, ব্যাংকের নাম্বারস বেড়েছে, ব্রাঞ্চেস বেড়েছে,
এভরিওয়্যার আমরা ব্রাঞ্চ ব্যাংক এইসব দেখতে পাচ্ছি। দ্যাট ইজ কল্ড ফিনান্সিয়াল সেক্টর রিফর্মস। কিছু টেকনিক্যাল ওয়ার্ড লেখা আছে, আমি এখন বলবো না, আমরা এমনিতেই সাবসিকুয়েন্ট চ্যাপ্টারে পেয়ে যাব। সিআরআর, এসএলআর, যেটা ব্যাংকিং সেক্টর রিফর্মসে ইউজ হচ্ছে, ক্যাশ রিজার্ভ রেশিও আর স্ট্যাটিউটরি লিকুইডিটি রেশিও পরে দেখবো। এন্ট্রি অফ প্রাইভেট ব্যাংকস ইনক্রিজড, শুধু এসবিআই ছিল না, শুধু ইউবিআই ছিল না, শুধু পাঞ্জাব ব্যাংক ছিল না, আইসিআইসিআই আছে, অ্যাক্সিস ব্যাংকও আছে, ঠিক আছে, মানে অ্যালং উইথ ইউকো ইজ গভর্নমেন্ট। সো অ্যালং উইথ গভর্নমেন্ট ব্যাংকস আমাদের হাতে কিছু প্রাইভেট ব্যাংকসও আছে। সো এখানে ব্যাংকের মধ্যে কম্পিটিশন শুরু হয়েছে। এসবিআই তো আজকের ডেটেও মনোপলি, তখন আরও মনোপলি ছিল, ঠিক আছে। কাউন্টার হয়তো 1টা থেকে 10টা কাউন্টারে বেশি যেতে লাগতো, তো এখন এটা অনেকটা কমেছে। ইন্টারেস্ট রেট বিকামস মার্কেট ডিটারমাইন্ড। যখনই এসবিআই দেখলো যে আইসিআইসিআই ব্যাংকও মার্কেটে আছে, তো আমি কোনো জিনিসের লোনের এগেনস্টে ইন্টারেস্ট রেটটা আমি আমার ইচ্ছা মতো নিতে পারি না, আদারওয়াইজ আইসিআইসিআই ব্যাংকের লোয়ার ইন্টারেস্ট রেটে লোন দিয়ে দেবে। আলটিমেটলি ব্যাংক ইজ ডুইং বিজনেস। কথা বোঝাতে পারছি? লাস্ট ক্লাসে বলেছিলাম ব্যাংকস আর প্রাইভেট সেক্টর আন্ডারটেকিংস। ইন্টারেস্ট রেট কত হবে ব্যাংক ডিসাইড করবে, গভর্নমেন্ট না। সো ব্যাংকে তার লাভের জন্য, এক্সেস বেনিফিটের জন্য ইন্টারেস্ট রেট বাড়াবে। বাট যখনই ব্যাংকস দেখবে যে তার কম্পিটিটর এই লেভেল, সে ইন্টারেস্ট রেট বাড়াতে ভাববে একবার, যে আমার কম্পিটিটরে যদি কম ইন্টারেস্ট রেটে লোন দিয়ে দেয়। এটাতে ইম্প্যাক্ট কি? ব্যাংকস বিকাম মোর এফিশিয়েন্ট, ক্রেডিট অ্যাভেইলেবিলিটি ইনক্রিজ, বেটার কাস্টমার সার্ভিস। বুঝতে পারবে? এগুলো কিছু এক্সপ্লেন করার কিছু নাই। ট্যাক্স রিফর্মস, লিবারালাইজেশনের আন্ডারে কি হচ্ছে? ট্যাক্স রিফর্মস, রিডিউস ট্যাক্স রেট, যেগুলো রেট ছিল ইনকাম ট্যাক্স, এখন তো জিএসটি, সে আগের দিনে ছিল ইনডাইরেক্ট ট্যাক্স, দেন ভ্যাট, ভ্যালু এডেড ট্যাক্স, কাস্টম ডিউটি, এক্সাইজ ডিউটি, এইগুলা গভর্নমেন্টে কমানি শুরু করলো, যেগুলা ডাইরেক্টলি এফেক্ট করে, ইম্প্যাক্ট করে প্রডিউসাররে, ঠিক আছে। ব্রডেড ট্যাক্স বেস, আচ্ছা ট্যাক্স বেস আরেকটা ব্যাপার, যেটা মানে ফান্ডামেন্টাল ট্যাক্স সিস্টেম বা ফান্ডামেন্টাল ট্যাক্স স্ট্রাকচারের এগেইন রিভলিউশন। ইন্ট্রোডিউসড ভ্যালু অ্যাডেড ট্যাক্স, ভ্যাট, যেটাকে লেটারলি আমরা জিএসটি বলছি, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। এটার ইম্প্যাক্ট কি? ট্যাক্স ইভেশন হয়েছে, মানে ট্যাক্স কমেছে, কমপ্লায়েন্স বেড়েছে, মানে আরো বেশি ট্রান্সপারেন্ট হয়েছে, এনকারেজড বিজনেস এক্সপানশন, প্রডিউসাররা আরো বেশি বিজনেস এক্সপান্ড করছে। ক্যাপিটাল মার্কেটটা তোমাদের লাগবে না এখন। এখন লিবারালাইজেশনের অ্যাডভান্টেজ কি হয়েছে? লিবারালাইজেশনের জন্য increased competition, that is firms improved quality and reduced prices to survive. বুঝতে পারছি? বোর ফিল করছো না তো? তার অ্যাডভান্টেজটা কি পাই? ডিউ টু লিবারালাইজেশন কম্পিটিশন হ্যাজ ইনক্রিজড, যেটা আমরা আগের পয়েন্ট থেকে দেখে আসছি, that firms improve quality and reduce prices to survive. Efficiency level has increased. Please note down this word. লাইন তোমরা সেন্টেন্স তোমরা ফর্ম করবে, কোনো ব্যাপার না। কি সেন্টেন্স? এলপিজির অ্যাডভান্টেজটা কি? ইট হ্যাজ ইনক্রিজড কম্পিটিশন। ডোমেস্টিক কোম্পানিগুলো দেখলো বা ডোমেস্টিক প্রডিউসার দেখলো যে আমি তো মার্কেটে একা না, আমার মতো প্রোডাক্ট মার্কেটে এখন আরো অনেকরা সেল করছে। সো কম্পিটিশনের জন্য কি হবে? সার্ভিস ইমপ্রুভ হবে। এন্ড ডিউ টু দ্য ইনক্রিজ ইন কম্পিটিশন এফিসিয়েন্সি লেভেল বাড়বে, কোম্পানিগুলো আরো এফিশিয়েন্ট হবে, আরো বেশি ভালো প্রোডাকশন করবে, ভালো সার্ভিস দেবে, ইন অর্ডার টু রিমেইন ইন দ্য মার্কেট। And third, there is more consumer choice, যেটা আমরা বললাম, কনজিউমারের অপশনস বেড়েছে, কনজিউমারের সভরেন্টি বেড়েছে, মানুষের হাতে, কনজিউমার হাতে এখন অ্যাভেলেবল চয়েস। সো আমরা যদি এলপিজির অ্যাডভান্টেজকে পয়েন্ট আউট করি, মেইনলি 3টা পয়েন্ট পাচ্ছি। এফিসিয়েন্সি লেভেল হ্যাজ ইনক্রিজড, competition has increased, choices has expanded, and all these three are very positive indication for any economy. But there are some negative also. Disadvantage ki? Small industries suffer due to the increase in the competition. ঠিক আছে?
due to the increase in the competition, small and marginal producers survive করতে পারে নাই। মাহি চিৎকার দিচ্ছি রে আমি, প্লিজ। কি বলছি আমি? জাস্ট লাইক গ্রিন রিভলিউশনে যেভাবে স্মল অ্যান্ড মার্জিনাল ফার্মার্স গুলা ওই মডার্ন মেথডসটা পারচেজ করতে পারে নাই, সেম ওয়ে অলমোস্ট ইন্ডিয়াতে যেগুলো স্মল প্রডিউসার বা বিজনেসম্যান ছিল তারা কিন্তু কম্পিটিশন করতে পারে নাই। আস্তে আস্তে সেই কোম্পানিজগুলো ভেনিশ হয়ে গেছে। সেকেন্ড ডিমেরিটস, ইনকাম ইনইকুয়ালিটি। ইনকাম ইনইকুয়ালিটিতে কি হচ্ছে? ডিউ টু এক্সেস ফরেন অ্যাগ্রেশন, ইন্ডিয়ান মার্কেট ইজ নাও ফ্লাডেড উইথ ফরেন কোম্পানিজ। সো ফরেন কোম্পানিজ আমার কান্ট্রিতে বিজনেস করছে, প্রোডাকশন করছে, গভর্নমেন্টকে ট্যাক্স দিচ্ছে, কিছু মানুষকে জব দিচ্ছে, বাট প্রফিটের লায়ন শেয়ারটাও তারা নিয়ে যাচ্ছে। আর ইউ গেটিং দ্য লজিক? সো ডিউ টু দিস দ্য ইনইকুয়ালিটি হ্যাজ ইনক্রিজড। Another sense of inequality is this, আমরা এলপিজির জন্য যে ইন্ডাস্ট্রিজটা অবজার্ভ করতে পারি এটা কিন্তু ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড না থ্রু আউট দ্য কান্ট্রি। যেভাবে গ্রিন রিভলিউশন পাঞ্জাব, হরিয়ানা, মহারাষ্ট্র, তামিলনাড়ু এই ধরনের কয়েকটা স্টেটে কনফাইন্ড, similarly the benefits of new economic policy is also confined to few countries, I mean few states. ডিউ টু এলপিজি আমরা আসামে কোনো ইন্ডাস্ট্রি দেখতে পাই নাই, ডিউ টু এলপিজি আমরা মিজোরামে কোনো ইন্ডাস্ট্রি দেখতে পাই নাই, ডিউ টু এলপিজি আমরা বিহারে কোনো ইন্ডাস্ট্রি দেখতে পাই নাই। আমরা এলপিজির জন্য ইন্ডাস্ট্রি দেখতে পেয়েছি ব্যাঙ্গালোরে, দিল্লিতে,